সো সবার মতো আমিও ফাইনালি মুন নাইট সিরিজটা দেখে কমপ্লিট করলাম। আপনাদের অনেকেরই হয়তো দেখা হয়ে গেছে এবং অনেকেরই হয়তো দেখা বাকি রয়েছে, আর এই ভিডিওটা তাদেরই জন্য। তবে আমার কেমন লেগেছে, আমার পার্সোনাল ওপিনিয়নগুলো আমি ভিডিও শেষে বলবো। এনিওয়েজ, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি মুন নাইট সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। অ্যান্ড ইয়েস, এটা একটা এক্সপ্লেনেশন ভিডিও, কোনো ব্রেকডাউন ভিডিও নয়। গল্পের শুরুতে একজন মানুষকে দেখতে পাই যার নাম হচ্ছে আর্থার হ্যারো, যে তার জুতোর মধ্যে কিছু কাঁচের টুকরো ঢুকিয়ে সেই জুতোটা পরে চলা শুরু করে। তবে সে কে বা কেনই এই কাজ করছে সেটার ব্যাপারে আমরা পরে ডিসকাস করব। তারপর আমরা এই গল্পের মূল চরিত্রকে দেখতে পাই যার নাম হচ্ছে স্টিভেন গ্র্যান্ট। সো তাকে আমি স্টিভেন বলে ডাকছি, যার একটা রোগ রয়েছে, সেটা হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা ডিআইডি, অর্থাৎ একজন মানুষের মধ্যেই আলাদা আলাদা চরিত্রগুলো বসবাস করে। কিভাবে সেটা দেখতে থাকুন, বুঝে যাবেন। সকালে সে ঘুম থেকে উঠেছে এবং আমরা লক্ষ্য করি যে তার পাটা বাঁধা রয়েছে, বিছানার চারপাশে বালি ছেটানো, কারণ সে জানে যে তার একটা এরকম রোগ রয়েছে। সে যাতে ঘুমের মধ্যে অন্য জায়গায় না চলে যায়, সেই কারণেই সেই কাজটা করেছে। যাই হোক, ঘুম থেকে উঠে সে তার প্রিয় গোল্ড ফিশটাকে কিছু খাবার খাওয়ায়, যেটার নাম হচ্ছে গাস। আমরা লক্ষ্য করতে পারি তার গোল্ড ফিশের একটা ডানা কিন্তু গায়েব রয়েছে। সো তারপর স্টিভেন চলে যায় তার নিজের কাজে। সে লন্ডনে একটা মিউজিয়ামে কাজ করে, ইজিপশিয়ান ইতিহাসে তার খুবই ইন্টারেস্ট রয়েছে এবং সেখানে সে একটা ট্যুর গাইডের কাজও খুঁজছে। তবে সে কাজ করে ইনভেন্টরিতে। একটি মেয়ের সাথে তার সাক্ষাৎ হয় যার নাম হচ্ছে ডাইলান। সেই মেয়েটিও সেখানেই কাজ করে, যে স্টিভেনের সাথে বেশ ভালোভাবে কথা বলছে। সে স্টিভেনের সাথে ডেটে যেতে চায়, যেটা শুনতে পেয়ে স্টিভেন তো এক কথায় রাজি। মেয়েটা জানায় যে তাদের মধ্যে কথা হয়েছিল এই ডেটে যাওয়া নিয়ে। তবে স্টিভেনের কিন্তু এসব কোনো কথাই মনে নেই, তাও সে রাজি হয়ে যায়। তারপর সেদিন রাতেও সে তার মিউজিয়াম কলিগ ডোনাকে ইজিপশিয়ান হিস্ট্রি নিয়ে নানান জ্ঞান দিতে থাকে, যেটা আমাদের বুঝিয়ে দেয় যে স্টিভেনের এসব ইজিপ্টের ইতিহাস নিয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে। ফাঁকা সময় সে একটা স্ট্রিট পারফর্মারের সাথে গল্প করতে থাকে, তার নিজের মনের কথাগুলো শেয়ার করে, যেটা বুঝিয়ে দেয় যে সে কতটা একা। তারপর রাত হয়েছে এবং সে ডিসাইড করেছে যে সে ঘুমাবে না। জেগে থাকার জন্য নানান ধরনের অ্যাক্টিভিটি সে করছে। তবে পরেরই মুহূর্তে তার হুঁশ আসে এবং সে নিজেকে অস্ট্রিয়াতে পায়। একটা অদ্ভুত চরিত্র মনে মনে তার সাথে কথা বলার চেষ্টা করছিল। স্টিভেন তো একেবারে অবাক হয়ে যায়, আর সেই মুহূর্তে দুজন মানুষ তার উপরে হামলাও করে। স্টিভেন তার পকেটে একটা স্ক্যারাব দেখতে পায়, যেটা হচ্ছে স্ক্যারাব অফ অ্যামিট, যেগুলো সচরাচর মামির মধ্যেই পাওয়া যায়। তবে সে জানে না সেটা কিভাবে তার পকেটে আসলো। যাই হোক, স্টিভেন সেখান থেকে দৌড়ে রাস্তায় গিয়ে পৌঁছায়, যেখানে সে আর একজন মানুষকে দেখতে পায় যার নাম হচ্ছে আর্থার হ্যারো, যাকে গল্পের শুরুতেই আমরা দেখেছিলাম। ওই যে জুতোর মধ্যে কিছু কাঁচ ভরে সেই জুতোটা পরে হাঁটছিল। তার একটা কাল্ট গ্রুপ রয়েছে, অর্থাৎ তারা একটা আলাদা ধর্মে বিশ্বাস করে। তবে কি সেটা? একটা ইজিপশিয়ান গডেস রয়েছে যার নাম হচ্ছে অ্যামিট। আর্থার তাকেই মান্য করে, যে সেখানে র্যান্ডামলি মানুষদের বিচার করছিল। তার হাতে আমরা একটা ট্যাটু দেখতে পাই, যেটা হচ্ছে স্কেল অফ জাস্টিস। এবং সেটার ব্যাপারে আমি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে একটা দাড়িপাল্লা, যার এক পাশে একটা পালক রাখা হবে, যেটাকে বলা হয় ফেদার অফ ট্রুথ, এবং আর এক পাশে মানুষদের হৃদয় রাখা হবে, যে মানুষটাকে বিচার করা হবে। সেই হৃদয়ের ওজন যদি বেড়ে যায়, তার মানে সেই মানুষটা দোষী বা পাপী। সো এরকম ভাবেই সে একজন বয়স্ক মানুষকে বিচার করে, যে দোষী সাব্যস্ত হয় এবং আচমকা দেখি সেই মানুষটা মারা যায়। তাহলে কি আর্থারের কাছে সুপার পাওয়ার্স রয়েছে? আসলে তার কাছে একটা স্টাফ রয়েছে, যেটাকে বলা হয় স্টাফ অফ আমিট, যেটার মধ্যে কিছু শক্তি রয়েছে, যে শক্তিটা সেই আমিট নামক গডেস দিয়েছে তাকে। আর্থারও কিন্তু সেই স্কারাবটাকে খুঁজছে, যেটা স্টিভেনের পকেটে রয়েছে। আর্থার সেটা খবর পেয়ে যায় এবং স্টিভেনকে বলতে থাকে যে তার পকেটে যে স্কারাবটা রয়েছে সেটা যাতে সে দিয়ে দেয়। তবে স্টিভেনের মনের ভেতর থেকে আওয়াজ আসছে যে সেই স্কারাবটা যাতে সে না দেয়। আসলে স্টিভেন তো খুবই ভীতু মানুষ, সে তো চুপচাপ সেটা দিয়ে দিতে চায়। তবে ভেতর থেকে তাকে কেউ একজন কন্ট্রোল করছে, যে সেই স্কারাবটা দিতে চায় না। আর আচমকা তখন স্টিভেনের ব্ল্যাক আউট হয়, মানে সবকিছু অন্ধকার হয়ে যায়, এবং তার যখন হুঁশ আসে সে লক্ষ্য করে তার চারপাশে প্রত্যেকটা মানুষ আহত হয়ে পড়ে রয়েছে, যাদের কেউ বাজেভাবে পিটিয়েছে। সে কাল্টের বাকি লোকেরাও সেখানে চলে আসে স্টিভেনকে ধরার জন্য। স্টিভেন সেখানে আইসক্রিমের একটা গাড়ি নিয়ে পালায়, আর সেখানে দুর্দান্ত একটা চেসিং আমরা দেখতে পাই। বহুবার আমরা লক্ষ্য করি যে স্টিভেনের ব্ল্যাক আউট হয়েছে, অর্থাৎ স্টিভেন এমন কিছু কাজ করেছে যেগুলো তার মনেও নেই, এবং মনে মনেই স্টিভেনের সাথে আরেকজন চরিত্র কথা বলছিল। কে সেটা? স্টিভেন সেটা নিজেও জানে না। সো অবশেষে সেই প্রত্যেকটা কাল্টের মানুষগুলো মারা যায়, আর স্টিভেনের ঘুম ভাঙে। সে ঘুম থেকে উঠেছে এবং মনে করছে যে এতক্ষণ ধরে যা যা জিনিসগুলো সে দেখেছে এগুলো তার দুঃস্বপ্ন ছিল। তবে সে অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে, যে তার ঘরে যে একটা গোল্ড ফিশ ছিল না, যার একটা ডানা গায়েব ছিল, কিন্তু এখন তার দুটো ডানাই রয়েছে। স্টিভেন তার অ্যাকোরিয়ামের দোকানে চলে যায় এই ব্যাপারে জিজ্ঞেস করার জন্য, আর সেখান থেকে একই উত্তর আসে যে না, সেই গোল্ড ফিশের তো দুটোই ডানা ছিল। গতকালই স্টিভেন সেই দোকান থেকে গোল্ড ফিশটা নিয়ে গিয়েছে, যেটার ব্যাপারে তার কিছুই মনে নেই। যাই হোক, তারপর স্টিভেন একেবারে রেডি শেডি হয়ে ডেটিং এ যাচ্ছে। মনে আছে তো সেই মিউজিয়ামের সেই মেয়েটা যার নাম হচ্ছে ডাইলান, সে তাকে ডেটে যেতে বলেছিল। স্টিভেন সেই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় এবং সেই মেয়েটাকে ফোন করে, আর তখন স্টিভেন জানতে পারে যে 2 দিন কেটে গিয়েছে, অর্থাৎ প্রায় 2 দিন আগে সেই মেয়েটার সাথে ডেটিং এ তার যাওয়ার কথা ছিল। স্টিভেন একেবারে স্টান।
সে বুঝতেও পারছে না যে এই 2টো দিন সে কিভাবে কাটালো, তার কিছুই মনে নেই। সে তার সুখ দুঃখের কথাগুলো তার মাকে ফোন করে জানায়। তারপর সে তার নিজের অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছায়, যেখানে কিছু অদ্ভুত জিনিস সে লক্ষ্য করে। একটা তক্তার পিছনে সে একটা মোবাইল দেখতে পায় এবং একটা কার্ড এবং চাবি দেখতে পায়। সেই মোবাইলে একটা নাম্বার থেকে বহুবার ফোন এসেছে, যে নামটা রয়েছে লেলা। স্টিভেনের সাথে তার কথা হয়, যে স্টিভেনকে মার্ক বলে ডাকে। স্টিভেন তো অবাক যে তার নাম তো মার্ক না, ব্যাপারটা কি হচ্ছে। সেই মুহূর্তে সে আবার কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যে স্টিভেনকে নানান নির্দেশ দিচ্ছিল। আর তারপরেই সে আর একটা অদ্ভুত চরিত্রকে দেখতে পায় তার অ্যাপার্টমেন্টে, যেটা হচ্ছে আর একটা ইজিপশিয়ান গড খনসু। খনসু হচ্ছে গড অফ মুন বা গড অফ নাইট স্কাই, যার ব্যাপারে আমরা একটু পরেই জানতে পারবো। সো স্টিভেন সেই দৃশ্য দেখে ভয়তে সেখান থেকে দৌড় দেয়, যদিও পরে আবার তার হুঁশ চলে আসে এবং সে নিজেকে বাসের মধ্যে পায়। তবে সে সেই মানুষটাকে আবার দেখতে পায়, অর্থাৎ আর্থার হ্যারো। সে বুঝতে পারে যে এতক্ষণ সে যা যা দেখেছিল সেগুলো কোনো স্বপ্ন না। স্টিভেন মিউজিয়ামে চলে যায় তার নিজের কাজের জন্য, আর সেখানে সেই মানুষটি অর্থাৎ আর্থার তার সাথে সাক্ষাৎ করে। সে স্টিভেনকে জানায় যে সে কেন অ্যামিট নামক সেই গডেসটাকে নিজের আইডল মনে করে। আসলে সে মনে করে যে অ্যামিট সঠিকভাবে মানুষদের বিচার করতে পারে। অ্যামিট যদি এখন থাকতো তাহলে সে মানুষদের কোনো পাপ করার আগেই তাকে আটকে দিত। এমনকি হিটলারের নামও সে মেনশন করে যে কি করেছে সেই ব্যাপারে তো আমরা প্রত্যেকেই জানি। তো অ্যামিট এইসব কাজগুলো করতে পারতো, তবে সে করতে পারেনি, কারণ তারই সঙ্গীরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অর্থাৎ অ্যামিট যেমন একটা গড, সেরকমই অনেকগুলো গড ছিল যাদের বলা হতো এনেড। এনেড হচ্ছে এই গডদের একটা প্রজাতি, তবে বর্তমানে 9 জন গডদের একটা গ্রুপকে এনেড বলা হয়, অর্থাৎ গ্রুপ অফ 9 গড। সো তাদের মধ্যে একজন হচ্ছে অ্যামিড এবং আরেকজনকে একটু আগেই দেখলাম, যেটা হচ্ছে খনসু অর্থাৎ গড অফ মুন। আর্থার স্টিভেনের থেকে সেই স্ক্যারাবটা চায়। স্টিভেন জানায় তার কাছে সেটা নেই। একই সাথে আর্থার স্টিভেনের হাত ধরে তার বিচার করার চেষ্টা করে, যেমনটা সে প্রথমেও করেছে। তবে সেই স্কেল অফ জাস্টিস কিন্তু আর ব্যালেন্স হচ্ছে না। আমরা দেখি সেটা নড়াচড়া করেই যাচ্ছে, তার মানে সঠিক বিচার তো তার আর হয় না। তারপর স্টিভেন সেখান থেকে চলে যায় এবং রাতের বেলায় একটা অদ্ভুত ক্রিচার তার উপরে হামলা করে, যেটা হচ্ছে জ্যাকালস। আর্থার সেই জন্তুটাকে পাঠিয়েছে এবং সে স্টিভেনকে জানায় যে সেই স্ক্যারাবটা যদি সে আর্থারকে না দেয় তাহলে এই জন্তুটা তাকে হত্যা করে দেবে। স্টিভেন কোনো মতে একটা ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে আয়নাতে তারই রিফ্লেকশন তার সাথে কথা বলা শুরু করে, যে স্টিভেনকে জানায় যে তার নিজের শরীরটা ছেড়ে দিতে, যাতে সেই শরীরটাকে কন্ট্রোল করতে পারে। আর্থার প্রথমে কিছুই বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে তার চারপাশে এগুলো, তবে বাইরে তো রয়েছে সেই ভয়ানক জন্তুটা। সেই কারণে স্টিভেন তার শরীরটা ছেড়ে দেয় এবং সেই মানুষটা সম্পূর্ণ কন্ট্রোলটা নিয়ে নেয়। সে সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম হয়ে মুন নাইটে পরিণত হয়েছে, যে সেই জন্তুটাকে সেখানেই পিটিয়ে মেরে ফেলে। পরের দিন সকালবেলা একইভাবে স্টিভেনের ঘুম ভেঙেছে। সে বুঝতে পারছে না যে আদৌ গতকালে সেটা স্বপ্ন ছিল নাকি সত্যি। সে সেই মিউজিয়ামে গিয়ে পৌঁছায় এবং জানতে পারে যে গতকাল সেই মিউজিয়ামে একটা কাণ্ড ঘটেছে, বাথরুমে চরম ভাঙচুর হয়েছে। তবে সেটা কিভাবে হয়েছে স্টিভেন কিন্তু সেটা জানে। সে তার কলিগ জেবিকে রিকোয়েস্ট করে গতকাল রাতে সিসিটিভি ফুটেজটা দেখার জন্য, এবং আমরা দেখতে পারি যে সেখানে স্টিভেন একাই দৌড়াদৌড়ি করছে, না কোনো মানুষ বা না কোনো জন্তুকে দেখা যাচ্ছে সেখানে। জেবিও সেটা দেখে অবাক যে গতকাল রাতে যা ভাঙচুর হয়েছে সবকিছু তো স্টিভেন একাই করেছে, কারণ কেউ তো সেখানে ছিল না। আর এইসব কাজের জন্যই স্টিভেনকে তার কাজ থেকে ছাঁটাই করা হয়, তবে ভাগ্য ভালো তাকে পুলিশে দেওয়া হয়নি। স্টিভেন আবার চলে যায় সেই স্ট্রিট পারফর্মারের কাছে, আপন মনে তার সাথে গল্প করতে থাকে। আর তখনই তার মাথায় আসে যে তার কাছে তো একটা মোবাইল ফোন এবং একখানা কার্ড ছিল, তাকে জানতে হবে যে সেটা কোথা থেকে এসেছে বা কার সেটা। সেই খোঁজ করতে করতেই সে একটা স্থানে গিয়ে পৌঁছায়, যেখানে রিসেপশনিস্ট স্টিফেনকে চেনে, তবে স্টিফেন নামে নয়, তার নাম হচ্ছে মার্ক। সেখানে একটা স্টোরেজ বক্স রয়েছে এবং সেই চাবিতে স্টোরেজটা ওপেন হয়ে যায়। সেই ঘরের মধ্যে একটা ব্যাগ ছিল, যার মধ্যে ছিল কিছু টাকা পয়সা, একটা বন্দুক এবং একটা পাসপোর্ট। সেই পাসপোর্টে স্টিভেনের ছবি রয়েছে, তবে নামের জায়গায় রয়েছে মার্ক স্পেক্টর। একই সাথে সেই ব্যাগের মধ্যে ছিল সেই স্কারাব অফ অ্যামিট, যেটা আচমকা হাওয়ায় ভাসা শুরু করে। আর তখনই স্টিভেন লক্ষ্য করে যে তারই রিফ্লেকশন তার সাথে কথা বলছে। এটা হচ্ছে স্টিভেনেরই আর একটা পার্সোনালিটি, যার নাম হচ্ছে মার্ক স্পেক্টর। যেমনটা আমি বলেছিলাম, স্টিভেনের একটা রোগ রয়েছে যেটা হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ তারই মধ্যে আলাদা আলাদা পার্সোনালিটিগুলো বিরাজ করছে। সো সেই মার্ক স্টিভেনের থেকে তার শরীরটা চাইছে, তার কিছু কাজ করা বাকি রয়েছে এবং কাজটা কমপ্লিট করলে সে স্টিভেনকে তার শরীরটা দিয়ে দেবে। তবে স্টিভেন জানতে চায় কেন, বা মার্ক কি কাজ করতে চেয়েছে বা সে কেনই বা এসেছে। তখন মার্ক জানায় যে সে একজন ইজিপশিয়ান গড, খনসুর হয়ে মানুষদের বিচার দেয়। স্টিভেন তো এগুলো শুনে অবাক যে এইসব কি আলতু ফালতু কথা বলছে সে, এবং সে ডিসাইড করেছে যে তার কাছে যে স্কারাবটা রয়েছে সেটা সে পুলিশদের হাতে দিয়ে নিজে সারেন্ডার করবে। এই বলে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, আর সেই মুহূর্তে আবার সেই ইজিপশিয়ান গড খনসু সেখানে আবির্ভাব হয়। সেই দৃশ্য দেখে তো স্টিভেন সেখান থেকে ভয়তে পালানোর চেষ্টা করে, তবে কোনো মতে অ্যাক্সিডেন্ট হতে হতে সে বেঁচে গিয়েছে।
একটা মেয়ে এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। সেই মেয়েটা স্টিভেনকে মার্ক বলে ডাকছে, কারণ আমরা তো জানি যে মার্ক সেই হচ্ছে স্টিভেন। মেয়েটার নাম হচ্ছে লায়লা, যে মার্ককে বহুবার ফোন করেছিল। তাদের দুজনের বিয়েও হয়ে গিয়েছিল, তবে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। স্টিভেন সেখানে সত্যি কথাটা জানায় যে তার সাথে কি হচ্ছে, অর্থাৎ মার্ক হচ্ছে তার একটা আলাদা পার্সোনালিটি ইত্যাদি ব্যাপারগুলো সে লায়লাকে জানিয়ে দেয়। অন্যদিকে মার্ক ভেতর থেকে স্টিভেনকে বলতে থাকে যে লায়লাকে এইসব ব্যাপারে কিছুই না জানানোর জন্য, এতে লায়লার জীবনে অনেক রিস্ক হতে পারে। আর তখনই লায়লা স্টিভেনের ব্যাগ থেকে সেই স্ক্যারাবটা খুঁজে পায়। লায়লা এটার ব্যাপারে অনেক আগে থেকেই জানতো এবং সে জানে যে মার্ক এটাকে কেন খুঁজছে। একই সাথে লায়লা ধীরে ধীরে কিন্তু স্টিভেনকে পছন্দও করেছে, কারণ স্টিভেন হচ্ছে খুবই স্মার্ট। লায়লার সাথে তার মতের অনেক মিল খায়, যেটা মার্কের সাথে হতো না। তবে সেই মুহূর্তে দুজন ডিটেকটিভ সেখানে এসে উপস্থিত হয়। লায়লা তৎক্ষণাৎ সেই স্ক্যারাবটা নিয়ে লুকিয়ে পড়ে, যাতে সেই ডিটেকটিভগুলো তাকে না খুঁজতে পারে। অন্যদিকে সেই ডিটেকটিভগুলো মার্কের ব্যাগে সেই ভুয়ো নামের পাসপোর্ট খুঁজে পায়, সেই কারণে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তাদের কাছে এই মার্ক স্পেক্টর নামক মানুষটার একটা রেকর্ড রয়েছে যে ইজিপ্টের একটি আর্কিওলজিক্যাল সাইটে বেশ কিছু মানুষদের হত্যা করেছে মাথায় গুলি মেরে। মার্ক স্পেক্টর হচ্ছে একজন মার্সিনারিস, যে টাকার জন্য মানুষদের হত্যাও করতে পারে। অন্যদিকে সেই ডিটেকটিভ দুজন স্টিভেনকে থানায় নিয়ে যাচ্ছে না, বরং তাকে নিয়ে যায় আর্থারের কাছে। আসলে তারাও আর্থারের সেই কাল্টের সদস্য। সেখানে আমরা সেই কাল্টের বহু মানুষকে দেখতে পাই যারা অ্যামিটের আদেশ মেনে চলে। একই সাথে আর্থারের থেকে আমরা একটা দারুণ জিনিসও জানতে পারি। সো আপনাদের বলে দিই, আমরা যে মার্ক স্পেক্টর নামক যে মানুষটাকে দেখলাম, সে হচ্ছে খনসুর বর্তমান আফতার। অর্থাৎ এই ইজিপশিয়ান গডগুলো সরাসরি মানুষদের শাস্তি দিতে পারে না, তাদের প্রয়োজন একজন আফতার, যাকে দিয়ে এই গডগুলো তাদের কাজগুলো করাবে। তাই খনসুর হয়ে কাজ করছে মার্ক স্পেক্টর। তবে তার আগে খনসুর আফতার ছিল আর্থার হারো। সেই কারণে সে জানে যে খনসু কেমন চিন্তা করে, কি করতে পারে ও ইত্যাদি। সে খনসুর হয়ে বহু সময় কাজ করেছে। তবে সে বুঝতে পেরেছে যে খনসুর থেকেও ভালো যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে অ্যামিট, যে মানুষদের সঠিকভাবে বিচার দিতে পারে। তবে কিভাবে সেটা আরো বুঝিয়ে বলি আপনাদের। মানুষেরা কি পাপ করছে, কি ধরনের পাপ করছে, সেই অনুযায়ী খনসু তাদের শাস্তি দেয়। অর্থাৎ খনসু তখনই শাস্তি দেয় যতক্ষণে মানুষ পাপ করে ফেলেছে। তবে অ্যামিট শুধু পাপ করার পরে নয়, বরং কোনো মানুষ পাপ করার আগেই তাকে শাস্তি দিয়ে দেয়। অর্থাৎ কোনো সদ্যজাত শিশু বা কোনো বাচ্চা সে 20 কি 30 বছর পরে গিয়ে যদি কোনো ক্রাইম করে, অ্যামিট সেটা আগে থেকেই জানে। তাই অ্যামিট সেই ছোট শিশুটাকেও শাস্তি দিয়ে দেবে, যেটা অবশ্যই ঠিক না। আর্থার তখন স্টিভেনের থেকে সেই স্ক্যারাবটা চায়। তবে সেই স্ক্যারাবটা রয়েছে লায়লার কাছে, যে সেই সময় সেই স্থানে এসে উপস্থিত হয় এবং সে স্টিভেনকে সাহায্য করে সেখান থেকে পালাতে। অন্যদিকে তাদের ধরার জন্য আর্থার তার সেই স্টাফের সাহায্যে আবার সেই জন্তুটাকে এনেছে। মার্কের রিফ্লেকশন তখন তাকে বলতে থাকে যে তাকে শরীরটা ছেড়ে দিতে, কারণ এসব লড়াইগুলো মার্ক করতে পারে, স্টিভেন এসব লড়াই টড়াই করতে পারে না। অন্যদিকে সেই জন্তুটা চলে আসে তাকে আক্রমণ করার জন্য, তাই বাধ্য স্টিভেন নিজেকে ট্রান্সফর্ম করে, তবে মিস্টার নাইট রূপে, যে জন্তুটার সাথে লড়াই করা শুরু করে। তবে অবশ্যই সে মার্ক বা মুন নাইটের মতন অতটা এক্সপার্ট না, ঠিক মতন সে লড়তে পারছিল না। লায়লাও তাকে সাহায্য করছিল সেই লড়াইয়ে। অবশেষে স্টিভেন বুঝতে পারে যে তাকে মুন নাইটের আকারটা নিতেই হবে। সেই কারণে সে ট্রান্সফর্ম হয়ে একেবারে মুন নাইটের স্যুট পরে রেডি, এবং সেই জন্তুটাকে ধাঁধা দিয়ে পরে তাকে হত্যাও করে ফেলে। তবে এই ঝামেলায় তার কাছে যে স্ক্যারাবটা ছিল সেটা হারিয়ে গিয়েছিল এবং অবশেষে আর্থার সেটা পেয়ে গিয়েছে। মার্ক সেই স্ক্যারাবটাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। খনসু এসে তার সাথে কন্ট্যাক্ট করে, জানায় যে আর্থার যদি সেই স্ক্যারাবটার সাহায্য নিয়ে অ্যামিটকে জাগিয়ে দেয় তখন কি হবে। আপনাদের আবারও বলে দিই, সেই স্ক্যারাবটা হচ্ছে এক টাইপের কম্পাস, যেটির মাধ্যমে তারা জানতে পারবে যে অ্যামিটের কবরটা কোথায় রয়েছে বা তার টমটা কোথায় রয়েছে। আর্থার চায় অ্যামিটকে জাগানোর জন্য। তবে কেন? আসলে অন্যান্য যেসব গডরা রয়েছে তারা অ্যামিটকে ব্যানিশ করে দিয়েছিল, তাদের দল থেকে বার করে দিয়েছিল, যার কারণটা অবশ্যই তার এই আলতু ফালতু ডিসিশন। অবশ্যই কেউ চাইবে না একটা সদ্যজাত শিশুকে শাস্তি দিতে। তবে যাই হোক, আর্থার তো চলে গেছে অ্যামিটকে জাগানোর জন্য, এবং আর্থার যাতে সফল না হয় সেই কারণে মার্ককেও সেখানে যেতে হবে। খনসু তাকে সাহায্য করে। পরেরই মুহূর্তে আমরা দেখি যে তারা রয়েছে ইজিপ্টে, যেখানে স্টিভেন চুপচাপ বসে রয়েছে এবং মার্ক চরম ফার্স্ট্রেশনে ড্রিঙ্কস করছে। তার ফার্স্ট্রেশন হওয়ারও একটা কারণ রয়েছে। প্রথমত, খনসু তাকে যে কাজটা দিয়েছিল সেটা সে সঠিকভাবে করতে পারেনি। খনসু তার জীবনটা বাঁচিয়েছিল, সেই কারণে মার্ক তার কাজটা করতে বাধ্য। একই সাথে মার্ক যদি ব্যর্থ হয় তাহলে খনসু তাকে বলেছে যে এই ক্ষমতাটা সে তার স্ত্রী অর্থাৎ লায়লাকে দিয়ে দেবে। অর্থাৎ খনসুর পরবর্তী আফতার হবে মার্কের স্ত্রী লায়লা, যেটা মার্ক কখনোই চায় না। তাই অবশ্যই তাকে আগে যে কোনো মূল্যে আর্থারকে খুঁজতেই হবে। অন্যদিকে লায়লা সেও ডুপ্লিকেট পাসপোর্ট বানিয়ে নিয়েছে ইজিপ্টে যাওয়ার জন্য। তবে গল্পের ভিলেন অর্থাৎ আর্থার সেই স্ক্যারাবটার সাহায্য নিয়ে অ্যামিটের টমটা খুঁজে পেয়ে গিয়েছে।
অন্যদিকে মার্ক সেই কাল্টের লোকেদের সাথে লড়াই করে যাচ্ছে তাকে আটকানোর জন্য। তবে সেই লড়াইয়ের দরুন বহু অদ্ভুত কাণ্ড ঘটেছে। মার্ক বহু মানুষকে সেখানে হত্যা করেছে, তবে তার মনে নেই যে সে কখন কিভাবে হত্যা করেছে। সে স্টিভেনকে জিজ্ঞেস করে, স্টিভেনও জানায় যে না, সেও হত্যা করেনি। বড় অদ্ভুত ব্যাপার, কারণ মার্ক এবং স্টিভেন তারা দুজনেই হত্যা করেনি, তাহলে হত্যাটা কে করলো? মার্ক তো আবার খনসুর সাথে সাক্ষাৎ করে, তাকে জানায় যে আর্থার তো সেই টমটা খুঁজে পেয়ে গিয়েছে, এখন সে যদি অ্যামিটকে জাগিয়ে দেয় তখন কি হবে। সেই কারণে খনসু তখন এনেট কাউন্সিলে গিয়ে পৌঁছায়। এনেট অর্থাৎ যেমনটা বলেছিলাম কিছু গডসদের একটা গ্রুপ, যাদের লিডার হচ্ছে ওসাইরিস। তবে কেউ তার আসল রূপে নেই, প্রত্যেকে মানুষের রূপে রয়েছে, কারণ এই পৃথিবীতে তারা মানুষদের এক একটা অবতার বেছে নিয়েছে তাদের কাজগুলো করানোর জন্য। একটা সময় এই গডসদের পুজো করা হতো, মানুষরা এদের মানত, তবে বর্তমানে মানুষরা এদের মানে না, সেই কারণে তারা মানুষদের ছেড়ে দিয়ে চলে গিয়েছে। তবে খনসু এখনো হাল ছাড়েনি, সে এখনো মানুষদের বিচার দিচ্ছে। সেই কারণেই তো খনসু এবং অন্যান্য গডসদের মধ্যে একটা ঝামেলা রয়েছে। তো যাই হোক, খনসু সেই এনেট কাউন্সিল ডেকেছে এবং তারা জিজ্ঞেস করছে খনসুকে যে কেন তাদের ডাকা হয়েছে। আবার খনসু তখন মার্কের মাধ্যমে জানায় যে আর্থার নামক আরেকজন মানুষ অ্যামিটকে জাগানোর চেষ্টা করছে। কথাটা শুনতে পেয়ে তারা আর্থারকে সেই কাউন্সিলে ডেকে পাঠায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তবে সেখানে কেস সম্পূর্ণ ঘুরে যায়, সব দোষ খনসুর উপরেই পড়ে যায়। আর্থার জানায় যে সে এরকম কোনো কাজই করছে না। দ্বিতীয়ত, মার্ক নামক সেই মানুষটার মাথা খারাপ, তার মধ্যে আলাদা আলাদা পার্সোনালিটি রয়েছে এবং খনসু এরকম রুগী মানুষদের বেছে নিয়েছে তার কাজগুলো করানোর জন্য। আর্থার এটাও জানায় যে এই মানুষটার আগে খনসু আর্থারকে বেছেছিল তার কাজগুলো করানোর জন্য। আর এসব নানান কথায় সে কাউন্সিল বুঝতে পেরে যায় যে যত সমস্যা সব খনসুর। আর যেমনটা বলেছিলাম, অন্যান্য গডসরা খনসুকে এমনিই পছন্দ করে না তেমন, সেই কারণে তারা খনসুকে একটা ফাইনাল ওয়ার্নিং দিয়ে দেয় যে এরকম বাদরামি যাতে সে আর দ্বিতীয়বার না করে। তবে সেই গডসদের মধ্যে আরেকজন ছিল যার নাম হচ্ছে হ্যাথর, যার সাথে খনসুর একটা আলাদা সম্পর্ক রয়েছে। সে মার্ককে সাহায্য করে। সে জানায় যে অ্যামিটের যে টমটা রয়েছে এটা কোনো গড এবং অন্যান্য মানুষেরা কেউ জানে না, একজন মানুষই জানতো, তার নাম ছিল শেনফু। তবে সে সেই অ্যামিটের টমটাকে কোথায় রেখেছে সেটা জানার জন্য শেনফুর সার্কোফেগাসগুলো তার জোগাড় করতে হবে, যেটা বর্তমানে ব্ল্যাক মার্কেটে বিক্রি হয়ে গিয়েছে। ও আপনাদের একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এই এনএলডির যে কাউন্সিলটা বসেছে এটা কিন্তু সেই বিখ্যাত গিজার পিরামিডের মধ্যে। তো যাই হোক, মার্ক তারপর একটা মার্কেটে গিয়ে পৌঁছে এবং র্যান্ডাম মানুষদের জিজ্ঞেস করতে থাকে যে সেনফোর সেই সার্কোফেগাসগুলো কোথায় পাওয়া যাবে। প্রত্যেকে তো এটা শুনে পালায়। তবে তখন লেলা তার সাথে সাক্ষাৎ করে। আসলে লেলা মার্কের পিছু করতে করতে এখানেও চলে এসেছে এবং সে মার্ককে জানায় যে এই ব্যাপারে একজন মানুষ আছে যে সাহায্য করতে পারে, যেসব ব্ল্যাক মার্কেটের জিনিসপত্রগুলো কিনে বেড়ায়, যার নাম হচ্ছে অ্যান্টন মগার্ট। এবং লেলা মার্ককে সেখানেই নিয়ে যাচ্ছে। সেখানে মাদ্রিপুরের নামও মেনশন করা হয়, যেটার ব্যাপারে আমরা ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে শুনেছিলাম। তারপরে তারা অ্যান্টন মগার্টের সাথে সাক্ষাৎ করে। অ্যান্টন একটা প্রাইভেট কালেকশন বানাচ্ছে যেখানে সে সেনফোর সার্কোফেগাসটাকে ব্ল্যাক মার্কেট থেকে কিনেছে। মার্ক এবং লায়লা সেটা জাস্ট একটু দেখতে যায়, তবে মার্ক তো সেগুলো দেখে কিছুই বুঝতে পারছে না। স্টিভেন জানায় যে সেখানে কি করতে হবে সে জানে। তবে মার্ক যেহেতু সেই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করছিল, সেই সময় অ্যান্টনের লোকেরা এসে তাকে ধরে নেয়। তবে বিপদ এখানেই শেষ হয়নি। আর্থার তার সম্পূর্ণ লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয়েছে যে অ্যান্টনের সাথে ডিল করে সে স্ক্যারাপটার পরিবর্তে। আর্থার তার ক্ষমতারও কিছু ঝলক সেখানে দেখিয়ে দেয় যাতে অ্যান্টন তার কথায় বিশ্বাস করে। আর ততক্ষণে মুন নাইট সেখানে চলে এসেছে। চরম ফাইট হয় সেখানে, আর সত্যি ফাইটিং সিকোয়েন্সটা দারুণ ছিল। এবং আমরা বুঝতে পারি যে মুন নাইট যতক্ষণ তার আর্মারটা পরে থাকে, মানে তার কস্টিউমটা যতক্ষণ পরে আছে, ততক্ষণ সে সহজে মরবে না। সো তারপর সবাইকে হত্যা করার পর মার্ক এবং লেলা সেই সার্কোফেগাসগুলো সেখান থেকে নিয়ে পালিয়ে চলে আসে। তবে যেমনটা দেখেছিলাম, আর্থার তো সেই জায়গাটা ধ্বংস করে দিয়েছে। সার্কোফেগাসগুলো এখন বোঝা তাদের পক্ষে একেবারেই সম্ভব না। তবে স্টিভেন এই ব্যাপারে সাহায্য করতে পারে, সে একটু স্মার্ট আছে। তাই অবশেষে মার্ক স্টিভেনের উপর সম্পূর্ণ কন্ট্রোল দিয়ে দেয়। স্টিভেন সেগুলোকে জোড়া তাপ্পি লাগিয়ে ঠিকঠাক করে নেয় এবং তাদের কাছে কিছু তারার লোকেশন চলে এসেছে। তবে তারার লোকেশন দিয়ে সেই জায়গাটা তো খোঁজা খুবই মুশকিল, কারণ সেনফু নামক সেই মানুষটা যে সেটাকে বানিয়েছিল সে এটা 2000 বছর আগে বানিয়েছিল। তখন কোন তারার কোন লোকেশন ছিল সেটার সাথে বর্তমানের তো কোনো মিল নাও থাকতে পারে। তবে খনসুর সব মনে আছে যে 2000 বছর আগে কি কি ছিল, সেই জন্যই তো সে গড অফ নাইট স্কাই। তবে খনসু যদি তাদের সাহায্য করে তাহলে তাকে একটা দাম চোকাতে হবে। তা সত্ত্বেও সে তাদের সাহায্য করে। সে সেই রাতের আকাশটা সম্পূর্ণভাবে চেঞ্জ করতে থাকে এবং ঠিক সেই রকম বানিয়ে দেয় যেমনটা 2000 বছর আগে সেই আকাশে ছিল, যেটার থেকে লায়লা সেটার লোকেশনটাও জানতে পেরে যায়। তবে খনসু যেহেতু এই কাজটা করেছে, তার মাসুল তাকে চোকাতে হয়েছে। অন্যান্য গডসরা মিলে খনসুকে ব্যানিশ করে এবং তাকে একটা ছোট পুতুল বানিয়ে দিয়েছে। আর যেটাই তো আর্থার মন থেকে চেয়েছিল, কারণ তাকে আটকানোর জন্য এখন খনসু উপস্থিত নয়। তবে যেহেতু খনসু নেই, তাই মুন নাইটেরও আর কোনো অস্তিত্ব থাকবে না। স্বাভাবিকভাবেই তার উপরে আর্থার হারোর কাল্টের লোকেরা আক্রমণ করে। তবে লায়লা তখন মার্ক বা স্টিভেনকে নিরাপদভাবে সেখান থেকে নিয়ে যায়।
পরে স্টিভেন সেই শরীরটা নিয়ে নেয় এবং লায়লাকে জানায় যে মার্ক তাকে প্রমিস করেছে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে সে তার শরীরটা ছেড়ে একেবারে চলে যাবে। এবং অবশেষে তারা সেই ডিগিং সাইটে এসে উপস্থিত হয়েছে যেখানে অ্যামিটের টুমটা রয়েছে। তবে লক্ষ্য করি সেখানে অলরেডি কেউ একজন আক্রমণ করে দিয়েছে, কারণ চারিদিকে রক্ত ছিটকে ছিল। লায়লা এবং স্টিভেনের মধ্যে সম্পর্কটা আরো শক্ত হচ্ছে, যেটা মার্ক একেবারেই পছন্দ করছে না। তারপর তারা দুজনেই সেই ভেতরে প্রবেশ করে যেখানে তাদের সামনে একটা পাজল ছিল। স্টিভেন ছিল যথেষ্ট স্মার্ট এবং সে আই অফ হরসটাকে সলভ করে নেয়। হরস হচ্ছে একজন ইজিপশিয়ান গড। সেই পাজলটা সলভ করে তারা ভেতরে প্রবেশ করে এবং জানতে পারে যে হেকা প্রিস্টরা সেই স্থানটা রক্ষণাবেক্ষণ করে। আসলে আমরা দেখেছিলাম যে পিরামিডের মধ্যে মৃত ফেরাওদের রাখা হতো এবং তাদের শরীরটাকে প্রোটেক্ট করার জন্য একজন হেকা প্রিস্ট থাকতো সেখানে, যারা এক সময় সসার্স ছিল, মানে এসব জাদু টাদু করতো। সেই মুহূর্তে একজন হেকা প্রিস্ট সেখানে চলে আসে যে সেই কাল্টের একজন লোক যার নাম হচ্ছে বিলি ফিটজেরাল্ড। তার শরীরটা নিয়ে কাটাছেড়া করতে থাকে। তবে সেই হেকা প্রিস্ট স্টিভেন এবং লায়লার উপস্থিতি বুঝতে পারে এবং তাদের উপরে হামলা করে দেয়। আসলে সেখানে দুইজন হেকা প্রিস্ট ছিল যাদের থেকে তারা কোনো মতে নিজেদের জীবন বাঁচাচ্ছিল। তবে অনেক লড়াইয়ের পর অবশেষে তারা সেই দুই হেকা প্রিস্টকেই হত্যা করতে সক্ষম হয়েছে। স্টিভেন তখন আলাদা রাস্তা নিয়ে নেয় এবং মেইন চেম্বারে এসে উপস্থিত হয় যেখানে সেই ফেরাওয়ের মমিটা রাখা হয়েছিল। তবে সেটা যেমন তেমন কেউ ছিল না, সেটা ছিল আলেকজান্ডার দ্য গ্রেট, যার সম্পর্কে আপনারা অনেকে ইতিহাস বইতে পড়েছেন। এবং সেই ছিল একটা সময় আমিটের অবতার। এক্স্যাক্টলি যেমনটা আমরা পড়েছিলাম যে প্রত্যেকটা ইজিপশিয়ান গড নিজেদের আফতারদের ব্যবহার করে কাজগুলো করানোর জন্য। আমিটের আফতার ছিল আলেকজান্ডার দ্য গ্রেট, যার শরীরের মধ্যেই আমিটের সেই ছোট্ট পুতুলটা পাওয়া যায়। অন্যদিকে আর্থার লায়লার মগজ ধুলাই করার চেষ্টা করে। লায়লার পিতা ছিল যার নাম হচ্ছে আবদুল্লাহ এল ফলি, তাকে হত্যা করা হয়েছিল। কিছু মার্সেনারিজ তাকে হত্যা করেছে। আর্থার জানায় যে মার্কো একটা সময় একটা মার্সেনারিজ ছিল যে সম্ভবত লায়লার পিতাকে হত্যা করেছে। লায়লা তো এই কথাগুলো বিশ্বাস করতেই পারছে না এবং সে সরাসরি মার্কের সাথে সাক্ষাৎ করে। মানে যদিও সেই শরীরটা তখন স্টিভেন ছিল, তবে লায়লার কথাগুলো শুনে মার্ক সেখানে চলে আসে, যে লায়লাকে জানায় যে হ্যাঁ, তার পিতার সাথে মার্কের সাক্ষাৎ হয়েছিল, তবে মার্ক তাকে হত্যা করেনি। তারা কিছু আর্কিওলজিস্টদের নিয়ে কাজ করছিল। সেই আর্কিওলজিস্টদের মধ্যেই একজন হচ্ছে লায়লার পিতা আবদুল্লাহ এল ফলি। তবে মার্কের যে পার্টনার ছিল যার নাম হচ্ছে এয়ারম্যান বুশম্যান, সে তার কাজের কোনো চিহ্ন রাখতে চাইছিল না। সেই কারণে সে প্রত্যেকটা আর্কিওলজিস্টদের উপরে হামলা করে। লায়লার পিতাকেও সে হত্যা করে দেয়, এমনকি মার্কের উপরেও সে হামলা করে। সেই মুহূর্তে আর্থার সেখানে চলে আসে তার সম্পূর্ণ লোকজনদের নিয়ে, যার কাছে ছিল বন্দুক, এবং সে সরাসরি মার্কের বুকে গুলি চালায়। পরের এই মুহূর্তে মার্কের হুঁশ আসে একটা মেন্টাল অ্যাসাইলামে, যেখানে সে টিভিতে একটা শো দেখছে যেটার নাম হচ্ছে টম বাস্টার, যেটা নায়ক হচ্ছে ডক্টর স্টিভেন গ্র্যান্ট। সে তার আশেপাশে বহু পরিচিত মানুষদের দেখতে পাচ্ছে যাদের সে তার আসল জীবনেও দেখেছিল, এবং সেই পাগলা গারতের ডাক্তার হচ্ছে আর্থার হারো। মার্ক সেই ব্যাপারগুলো বিশ্বাস করতেই পারছিল না। সে ভাবছিল যে এতদিন ধরে যা যা ঘটেছে, তার গায়ে যে গুলি লাগলো, এই সবকিছুই কি স্বপ্ন ছিল? আর্থার জানায় যে হ্যাঁ, এগুলো সবই স্বপ্ন, তার মনের ভুল, সে নিজে নিজেই সব কল্পনা করেছে। তবে মার্ক এগুলো বিশ্বাস করে না এবং সেখান থেকে দৌড় দেয় এবং অন্য একটা রুমের মধ্যে সে তার নিজেরই আর একটা পার্সোনালিটি অর্থাৎ স্টিভেনকে খুঁজে পায়। তারা একে অপরকে দেখে খুবই খুশি এবং তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। তবে আর একটা রুমের মধ্যেও সে একটা মামি দেখতে পায় যেটা নড়াচড়া করছে, সম্ভবত ভেতরে কেউ একজন রয়েছে। তারা সেখান থেকে পালাতেই যাবে, আর সেই মুহূর্তের দরজা থেকে একটা বৃহৎ জলহস্তির মতন ক্যারেক্টার চলে আসে, যেটা হচ্ছে একজন ইজিপশিয়ান গডেস টরেট, অর্থাৎ গডেস অফ ওমেন অ্যান্ড চিলড্রেন। সে তাদের হাই জানায়, আর যেটা দেখতে পেয়ে মার্ক এবং স্টিভেন তারা ভয়তে চেঁচিয়ে ওঠে। মার্ক তখন আবার সেই অ্যাসাইলামে গিয়ে পৌঁছায়। আসলে ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিই, এই অ্যাসাইলামের সিনটা সম্পূর্ণ মার্কের মাথার মধ্যে চলছে। সে আর্থারকে দেখতে পায় যে সেখানকার নাকি ডাক্তার, এবং সে মার্ককে জানায় যে মার্ক এতদিন ধরে যা যা দেখেছে এগুলো সব তার কল্পনা, সব তার মনের ভুল ইত্যাদি ঘটনা। সেখানে মার্ক আবার উত্তেজিত হয়ে যায় এবং তারা ইঞ্জেকশন দিয়ে মার্ককে অজ্ঞান করে দেয়। তারপর মার্ক আবার ফিরে আসে। সো এরকমই সিন আমরা টুকটাক কিছু দেখবো, যেটা অবশ্যই মার্কের মাথার মধ্যে ঘটছে। তো এবার মেন কথায় আসি, সে বৃহৎ আকার জলহস্তির মতন দেখতে একটা গডেস যার নাম হচ্ছে টরেট। সে মার্ক এবং স্টিভেনকে নিয়ে যেতে এসেছে ডুয়ার্ট নামক আর একটা জায়গায়। আমরা দেখেছি যে মার্ক কিন্তু মারা গিয়েছে সেই গুলি খেয়ে, আর এখন হচ্ছে তাদের মৃত্যুর পরের দুনিয়া। আর সেখানে অ্যানসেস্ট্রাল প্ল্যানের উল্লেখ করা হয়েছে। ব্ল্যাক প্যান্থার তো আপনারা দেখেছেন আশা করি। সেখানে আমরা দেখেছিলাম যে তাদের নিয়ম অনুযায়ী যখন কোনো ব্ল্যাক প্যান্থার মারা যায়, তখন তাদের আত্মাটা অ্যানসেস্ট্রাল প্লেনে গিয়ে বসবাস করা শুরু করে। আর সেটাই এই ইজিপশিয়ান মাইথোলজিতে ডুয়ার্ট নামে পরিচিত, যেটাকে ইজিপশিয়ান আন্ডারওয়ার্ল্ড বা রেলম অফ ডেড বলা হয়। অর্থাৎ মৃত মানুষেরা এখানে এসে পড়ে। সেখানে তাদের বিচার হবে আদৌ তাদের হৃদয়টা ব্যালেন্স করছে নাকি। যদি ব্যালেন্স করে যায় তাহলেই তারা ফিল্ড অফ রিডসে যেতে পারবে, যেটাকে আরু বলা হয়। অর্থাৎ সেটা এক টাইপের প্যারাডাইস বা স্বর্গ। তাদের দুজনের হৃদয়টা নিয়ে নেওয়া হয় এবং সেই স্কেল অফ জাস্টিসে রাখা হয় সেটা। তবে আমরা দেখি যে সেটা ব্যালেন্স করে না, মানে নড়াচড়া করতে থাকে, যেমনটা আগেও আমরা দেখেছিলাম। আর সেটা ব্যালেন্স না করলেও তারা ফিল্ড অফ ডিডসে যেতে পারবে না, তাই অবশ্যই সেটাকে তাদের ব্যালেন্স করতে হবে।
স্টিভেন এখনও সম্পূর্ণভাবে অসম্পূর্ণ, সে অনেক কিছু জানে না, তাকে সেগুলো জানতে হবে। সেই কারণে তারা অতীতের সেই মুহূর্তগুলোতে ফিরে যায়। আমরা সেখানে বেশ কিছু মৃত মানুষদের দেখতে পাই যাদের মার্ক হত্যা করেছে, অবশ্যই খুনসুর আদেশে। আর তারপরেই তারা তাদের ছোটবেলায় গিয়ে পৌঁছায়। আমরা জানতে পারি যে মার্কের একটা ছোট ভাই ছিল যার নাম হচ্ছে র্যান্ডেল। সেই টম বাস্টার সিনেমাটা দেখার পর তাদের দুজনেরই অ্যাডভেঞ্চারার হওয়ার ইচ্ছে জাগে। তারা একটা পাহাড়ে চলে যায়, তবে সেই মুহূর্তে প্রবল বৃষ্টির কারণে সেখানে বন্যা হয়ে যায় এবং দুর্ভাগ্যবশত মার্কের ছোট ভাই অর্থাৎ র্যান্ডেল সেখানে মারা যায়। তবে তাদের মা অর্থাৎ ওয়েন্ডি সম্পূর্ণ দোষ মার্কের উপরে দিয়ে দেয়, কারণ মার্কের বয়সটা বেশি, সে কেন তার ছোট ভাইয়ের দায়িত্ব নেয়নি। একই সাথে তার মা মনে করে যে মার্ক তার ছোট ভাইয়ের উপরে হিংসা করত। তাদের সম্পর্ক খারাপ হতে থাকে এবং অবশেষে মার্ক বাড়ি ছেড়ে চলে যায়। আর তারপরে আসে সেই আর্কিওলজিক্যাল সাইটটা যেখানে মার্কের পার্টনার অর্থাৎ বুশম্যান বহু আর্কিওলজিস্টকে হত্যা করেছিল, যাদের মধ্যে একজন ছিল লাইলার পিতা আবদুল্লাহ এল ফলি। তবে আমরা এটাও জানি যে তার পার্টনার মার্ককেও সেখানে আহত করে। মার্ক সেখানে কোনোভাবে সেই আধমরা অবস্থায় খুনসুর সেই টেম্পেলে গিয়ে পৌঁছায়। মার্ক নিজেকে হত্যা করতেই যাবে, তখন খুনসু তাকে আটকে দেয়। খুনসু তাকে একটা চান্স দেয় যে সে যদি খুনসুর হয়ে কাজ করে, সে যদি খুনসুর অবতার হয়, তাহলে সে তার নতুন একটা জীবন পাবে। মার্ক অবশেষে রাজি হয়ে যায়, আর এইভাবেই মার্ক স্পেক্টর মুন নাইটে পরিণত হয়। তবে সেই ডুয়াটের মধ্যে আর এক ভয়ানক কাণ্ড ঘটেছে। চারপাশ থেকে আত্মারা সেখানে এসে পড়ছে, যার কারণটা হচ্ছে আর্থার সেই মানুষগুলোকেও হত্যা করে যাচ্ছে যারা এখনো পর্যন্ত কোনো দোষই করেনি। আর্থারকে আটকানোর জন্য মার্কের প্রয়োজন, তবে মার্কের শরীরটা তো মৃত, সে গুলি খেয়ে পড়ে রয়েছে। অন্যদিকে খুনসু একটা পুতুলে পরিণত হয়েছে। খুনসুকে যদি কেউ উদ্ধার করতে পারে সেটা হচ্ছে লায়লা। সেই কারণে তারা টরেটকে জানায় যে সে যাতে কোনোভাবে লায়লাকে এই খবরটা দিয়ে দেয়। তারা চলেছে গেট অফ ওসাইরিসের কাছে, যাতে তারা এই ডুয়ার্ট থেকে বেরোতে পারে, অর্থাৎ এই মৃতদের দুনিয়া থেকে। আপনাদের জানিয়ে দিই যে এই দুনিয়াটাকে রাজ করে হচ্ছে ওসাইরিস, যেটা আরেকজন ইজিপশিয়ান গড। তবে সেই দাড়িপাল্লা তো এখনো ব্যালেন্স হয়নি, এখনো কিছু কথা বাকি রয়েছে। স্টিভেন সেটা জানতে চায়, তবে মার্ক তাকে সেটা জানতে দিতে চায় না, কারণ তার সেই ইতিহাসটা একেবারেই ভালো না। তা সত্ত্বেও স্টিভেন সেটা দেখে নিজের চোখে। মার্ক যখন ছোট ছিল তখন তার মা ওয়েন্ডি তার উপর খুব অত্যাচার করত। আসলে তার ছোট ছেলের মৃত্যুর দায়টা মার্কের উপরেই পড়েছিল। সেই কারণে ওয়েন্ডি মার্ককে পছন্দ করতো না, এবং এই অত্যাচার থেকে বাঁচার জন্য মার্ক তার আলাদা একটা পার্সোনালিটি তখন তৈরি করে ফেলে, যার কাছে তার মা খুবই ভালো থাকবে। যদিও পরে স্টিভেনও বুঝতে পেরে যায় যে এতদিন সে যে তার মার সাথে ফোনে কথা বলতো সেটাও ফেক ছিল। আসলে তার মা অনেক আগেই মারা গিয়েছে। সময়টা বেশ কয়েক বছর আগের, যখন মার্ক তার বাড়িতে ফিরে এসেছিল এবং লক্ষ্য করে যে তার মা মারা গিয়েছে। সে কান্নায় ভেঙে পড়ে এবং এই দুঃখটাকে চাপার জন্য সে আবার স্টিভেনকে নিয়ে চলে আসে, যে আপনি সেই ফোনটা নিজের কানে ধরে তার মায়ের সাথে কথা বলতে থাকে মনে মনে। তো এবার আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে। মেন ক্যারেক্টার হচ্ছে মার্ক, তবে সে তার মনের এই যন্ত্রণা, তার কষ্টটাকে মেটানোর জন্যই স্টিভেনের জন্ম দেয়, তার আলাদা একটা পার্সোনালিটি, যে এতদিন মনে করতো যে তার মা জীবিত ছিল। তবে এত কিছু জানা সত্ত্বেও তাদের আত্মাটা ব্যালেন্স হচ্ছিল না। টরি জানিয়ে দেয় যে আত্মাগুলো ব্যালেন্স থাকে না, তারা এই মৃতদের দুনিয়াতেই ফেসে যায়। স্বাভাবিকভাবেই অন্যান্য মৃত আত্মারা তখন তাদের উপরে হামলা করে দেয়। মার্ক সেখানে ফেসে গিয়েছিল, তখন স্টিভেন তাকে বাঁচাতে গিয়ে সেই বড় বোর্ডটা থেকে পড়ে যায় এবং সেখানেই সম্পূর্ণভাবে ফেসে যায়। আর যেহেতু মার্কের লাইফ থেকে স্টিভেন সম্পূর্ণভাবে এখন চলে গেছে, সেই কারণে সেই স্কেল অফ জাস্টিস তখন ব্যালেন্স হয়ে যায়। গেট অফ ওসাইরিস তখন খুলে যায়, অর্থাৎ মার্ক সেই ফিল্ড অফ ডিডসে প্রবেশ করেছে, যেটাকে তারা স্বর্গ বলে। মার্কের মৃত শরীরটা সেখানে পড়েছিল এবং আর্থার তার থেকে অ্যামিটির সেই পুতুলটা নিয়ে নেয় এবং তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। লায়লা সেখানে উপস্থিত ছিল, তবে সে লুকিয়ে ছিল, কারণ তার তো কিছু করারও ছিল না। তবে সে ছদ্মবেশ নিয়ে আর্থারের লোকেদের সাথে যাওয়া শুরু করে। সেইখানে রাস্তার মাঝে কিছু পেট্রোলিং টিম তাদের গাড়িটা আটকে দেয়। তখন আর্থার আবার তার পাওয়ারটা ইউজ করে সেখানে র্যান্ডাম মানুষদের জাস্টিস দেওয়া শুরু করে, যাদের মধ্যে বহু মানুষ সেখানে মারা যায়। যেমনটা আমি বলেছি, অ্যামিট এলোপাথারি মানুষদের বিচার করে, যে মানুষটা হয়তো দোষ করেও নি এখনো, বা সে করবে বলে ভাবছে, তাকেও সে শাস্তি দিয়ে দেয়। তবে তখন সেখানে একজন মৃত পুলিশের মাধ্যমে টরেট লায়লার সাথে কথা বলে। সে লায়লাকে জানায় যে আর্থারকে আটকাতে হলে যেভাবেই হোক খুনসুকে আবার জ্যান্ত করতে হবে। আর্থার তারপর সেই বিখ্যাত গিজার পিরামিডে গিয়ে পৌঁছায় এবং ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে। ভেতরে ছিল এনেট কাউন্সিল, অর্থাৎ সেই ইজিপশিয়ান গডদের একটা গ্রুপ, যাদের উপরে আর্থার হামলা করে দেয় এবং সেই প্রত্যেকটা আফতারকে সেখানে হত্যা করে ফেলে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আর্থারের গায়ে এত জোর চলে এসেছে যে সে ইজিপশিয়ান গডগুলোকে হত্যা করে ফেললো। আসলে গডদের হত্যা করেনি, যেমনটা আমি প্রথমেই বলেছিলাম যে এই গডগুলো তাদের কাজগুলো তাদের আফতারদের দিয়ে করায়, এবং আফতারগুলো একটা সাধারণ মানুষই হয়। সো আর্থার সেই মানুষগুলোকে হত্যা করেছে, গডগুলোকে হত্যা করেনি। এবং সে অ্যামিটের সেই পুতুলটা সেখানে ভেঙে ফেলে, যেখান থেকে অ্যামিট সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়।
বড় ভয়ানক দেখতে সেই ক্যারেক্টারটা, মুখটা একটা কুমিরের, মাথা এবং বডিটা একটা সিংহের এরকম টাইপেরই। যাই হোক, আর্থার যেটা চেয়েছিল সেটা সে করেছে, অ্যামিটকে সে মুক্ত করে দিয়েছে। তবে অ্যামিট লক্ষ্য করে যে আর্থারের হৃদয়টা ব্যালেন্স না, অর্থাৎ তাকেও মরতে হবে, তবে সে আর্থারকে হত্যা করে না। যার কারণটা হচ্ছে আর্থারের ডিভোশন। সে অ্যামিটের জন্য এত কিছু করেছে, সে তার নিজের ভক্তিটাকে প্রকাশ করার জন্য তার জুতোর মধ্যে কাঁচের টুকরো রেখে হাঁটতো, আর সেই কারণেই সে আর্থারকে হত্যা না করে বরং তার আফতার বানিয়ে দেয়। অন্যদিকে লায়লা কিন্তু সে চেম্বারে উপস্থিত ছিল যে লুকিয়ে লুকিয়ে খনসুকে মুক্ত করে দিয়েছে। খনসু লায়লাকে অফার করে তার নিজের আফতার হওয়ার জন্য, তবে লায়লা তাতে রাজি হয় না। খনসু তখন চলে যায় সরাসরি অ্যামিটের মুখোমুখি হওয়ার জন্য এবং তাদের দুজনের মধ্যে লেগে যায় ঝামেলা। আসলে তারা দুজনেই কিন্তু দুনিয়ার ভালো চায়, তারা দুজনেই খারাপ মানুষদের হত্যা করতে চায়, তবে কিছু ভিন্ন উপায়। অন্যদিকে মার্ক বর্তমানে রয়েছে সে ফিল্ড অফ রিডসে, যেটা হচ্ছে এক টাইপের স্বর্গ, তবে সে সেখানে শান্তি পায়নি, কারণ স্টিভেন তাকে ছেড়ে চলে গিয়েছে। সে আবার পাল্টা ডুয়েটে দৌড়ে চলে যায় স্টিভেনকে বাঁচানোর জন্য। মার্ক নিজেও স্বীকার করে যে স্টিভেন যদি না থাকতো তাহলে এই জীবনে সে শান্তি পেত না। স্টিভেন সেই মুহূর্তগুলোতে তার সাথে ছিল যখন সে সব থেকে বেশি কষ্ট পেয়েছে, এবং তাদের দুজনের সেই বন্ডের কারণেই গেট অফ ওসাইরাস সেখানে আবার খুলে যায়। টরেট সেখানে চলে আসে এবং তাদের বাঁচিয়ে দেয় একটা বড় স্যান্ডস্টর্ম থেকে। অন্যদিকে খনসু সেও মার্কের উপস্থিতি বুঝতে পেরে গিয়েছে যে মার্ক সেই মৃতদের দুনিয়া থেকে ফেরত আসছে, সেই কারণে খনসু চলে যায় মার্কের কাছে এবং সেখানে মার্ক আবার পুনর্জীবিত হয়ে যায়, ঠিক যেমনভাবে খনসু প্রথমবার তাকে বাঁচিয়ে দিয়েছিল। মার্ক খনসুর সাথে ফাইনাল একটা ডিল করে যে এইটাই তার লাস্ট কাজ হবে, এরপরে খনসু তাদের সম্পূর্ণভাবে ফ্রি করে দেবে। খনসু রাজি হয়ে যায়। তারপর মার্ক চলে যায় কায়রোর উদ্দেশ্যে, কারণ আর্থার তার সম্পূর্ণ টিম নিয়ে বেরিয়ে পড়েছে। শহরের প্রত্যেকটা মানুষকে সে বিচার করা শুরু করেছে, যার ফলে প্রচুর মানুষ অকারণেই সেখানে মারা যাচ্ছে। অন্যদিকে লায়লা তখন টরেটকে ডাকছে একটা উপায় খোঁজার জন্য। তখন টরেট জানায় যে অ্যামিটকে যদি হত্যা করতে হয় বা তাকে সম্পূর্ণভাবে থামাতে হয়, তাহলে অ্যামিটকে তার আফতারের শরীরের মধ্যে বন্দি করতে হবে, তখনই অ্যামিটকে মারা সম্ভব। তবে অবশ্যই মার্ক বা মুন নাইট একা এই কাজটা করতে পারবে না, তার আর একটা পার্টনারের প্রয়োজন। সেই কারণে টরেট লায়লাকে তার নিজের আফতার বানিয়ে দেয় এবং অবশেষে মুন নাইট এবং লায়লা তারা দুজন মিলে আর্থার এবং তার সম্পূর্ণ টিমের সাথে লড়ছিল। অন্যদিকে খনসু এবং অ্যামিট তারাও দুজন লড়াই করছে, দুই গডদের লড়াই। তবে আর্থার কোনোভাবে এই লড়াইটায় জিতে যাচ্ছিল, মুন নাইট তার সামনে দাঁড়াতেই পারেনি। তবে আচমকা মার্কের ব্ল্যাকআউট হয়ে যায়, আর পরেরই মুহূর্তে তার যখন হুঁশ আসে সে লক্ষ্য করে যে সে আর্থারকে খুব বাজেভাবে পিটিয়ে সেখানে ফেলে রেখেছে। তার কিছুই মনে নেই যে এই ঘটনাটা কখন ঘটলো। লায়লা অবশ্যই তাদের পেটায়নি। মার্ক এবং স্টিভেন তারা দুজনেই কাজটা করেনি, তাহলে করলো কে? আর এরকম ঘটনা এর আগেও ঘটেছে। সো যাই হোক, তারপর কথা মতন তারা আর্থারকে সেই পিরামিডের মধ্যে নিয়ে যায় এবং সেখানে কিছু রিচুয়ালস করা শুরু করে, মানে কিছু মন্ত্রসন্ত্র পড়া শুরু করে, যাতে আর্থারের শরীরের মধ্যেই অ্যামিট সম্পূর্ণভাবে বন্দী হয়ে যায়। আসলে ব্যাপারটা হচ্ছে এই গডগুলিকে বন্দী করে রাখা হয় একটা পুতুলের মধ্যে, তবে সেগুলোকে ভেঙে দিলে কিন্তু তারা আবার মুক্ত হয়ে যায়। তাই এবার তারা একজন মানুষের মধ্যেই অ্যামিটকে বন্দী করছে, যাতে তাকে ইজিলি হত্যা করা সম্ভব। অবশেষে তারা অ্যামিটকে বন্দি করে ফেলেছে। তখন খনসু মার্ককে আদেশ দেয় যে তাকে হত্যা করে দিতে, তবে মার্ক তাকে হত্যা করে না, তার ডিউটি সে করে ফেলেছে। সে খনসুকে বলে যে সে নিজে হত্যা করে ফেলুক। অ্যামিটকে সে বন্দি করে ফেলেছে, এখন তাদের চুক্তি অনুযায়ী খনসু তাকে ছেড়ে দেবে, আর সেটাই হয়। খনসু মার্ক এবং স্টিভেন তাদের দুইজনকেই সম্পূর্ণভাবে মুক্ত করে দেয়। মার্কের হুঁশ আসে আবার সেই হসপিটালের মধ্যে, যেখানে আর্থার হচ্ছে সেখানকার ডাক্তার, তবে এটাও তার স্বপ্নেরই একটা অংশ ছিল। পরের মুহূর্তে মার্ক নিজেকে তার অ্যাপার্টমেন্টের মধ্যেই পায়, যেখানে তার ঘুম ভাঙে। ঠিক গল্পের শুরুটা যেভাবে হয়েছিল, বিছানার সাথে সে নিজের পাটা বেঁধে রেখেছে এবং পরে রিয়েলাইজ করে যে না, এবার সে আসল দুনিয়াতে চলে এসেছে। সে এখন সম্পূর্ণ ফ্রি এবং খনসুর আদেশ আর তাকে মানতে হবে না। সো এই হচ্ছে মার্ক স্পেক্টর এবং স্টিভেনের গল্প। তার মানসিক সমস্যা রয়েছে, যার কারণে সে দুটো আলাদা আলাদা পার্সোনালিটি তৈরি করে। তবে এখন প্রশ্ন রয়েছে যে সেই কাল্টের লোকগুলো বা সেই মানুষগুলোকে মার্ক এবং স্টিভেন তারা কেউ হত্যা করেনি, তাহলে কে হত্যা করলো? আর যার উত্তরটা আমরা এই এপিসোডের পোস্ট ক্রেডিট সিনে পেয়ে যাই। আমরা আর্থার হারোকে দেখতে পাই যে নিজে এখন একটা সাইকিয়াট্রিক হসপিটালে রয়েছে, আর এটা কোনো স্বপ্ন না, এটা সত্যি। তবে সেখানে একটা র্যান্ডম মানুষ চলে আসে যে স্প্যানিশ ভাষায় কথা বলছিল এবং সে আর্থারকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাইরে একটা বড় লিমুজিন অপেক্ষা করছিল এবং আর্থারকে সেই লিমুজিনের মধ্যে ঢোকানো হয়। আর্থার দেখতে পায় যে তার সামনে খনসু একেবারে স্যুটবুট পরে বসে রয়েছে। আর্থার জানায় যে খনসু তো তাকে হত্যা করতে পারবে না, কারণ খনসুর আগের যে আফতার ছিল তারা তো খনসুকে ছেড়ে চলে গিয়েছে, তাই খনসু বকবক করুক, তাতে আর কি হবে। তবে খনসু জানায় যে মার্ককে সে এখনো ছাড়েনি। আসলে মার্কের মনের অবস্থা বা তার মানসিক স্থিতি এতটাই খারাপ যেটা মার্ক নিজেও জানতো না।
আমরা এতক্ষণ ধরে তার মধ্যে দুটো পার্সোনালিটি দেখেছি, একটা হচ্ছে মার্ক এবং স্টিভেন, তবে তার একটা তৃতীয় পার্সোনালিটি রয়েছে যার নাম হচ্ছে জেক লকলি, এবং সে একটা রুথলেস ক্যারেক্টার এবং সেই মানুষগুলোকে হত্যা করেছে এতক্ষণ ধরে। আর খনসু তাকেই এখন তার নিজের আফতার বানিয়েছে, অর্থাৎ শরীরে একটাই কিন্তু অন্য একটা পার্সোনালিটি, যে সরাসরি আর্থারকে সেখানে গুলি মেরে হত্যা করে ফেলে। আর এইভাবে মুন নাইটের গল্পটা শেষ হয় এবং সম্ভবত তার আর একটা সিজনও আমরা দেখতে পারবো যদি আমাদের ভাগ্য ভালো থাকে। গল্পে সরাসরি ব্ল্যাক প্যান্থারের সাথে তার রেফারেন্সগুলো টানা হয়েছে, একই সাথে জেক লকলি নামক এই রুথলেস ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। আর আমার কেমন লেগেছে? টু বি অনেস্ট আমার ভালো লেগেছে, তবে এক্সপেকটেশন কিছু কিছু জায়গায় একটু বেশি ছিল, যেমন গল্পে ভিএফএক্স সিজিআইগুলো কিছু কিছু জায়গায় একটু বাজে ছিল, অ্যাকশন একটু বেশি দেখানো উচিত ছিল যেটা দেখানো হয়নি। আর যেহেতু বাচ্চারা দেখবে তার কারণে সেখানে ভায়োলেন্সও ঠিকঠাক দেখানো হয়নি, বেশ অনেক জিনিস তারা কাট করে দিয়েছে। আর এগুলো বাদে সিরিজের গল্প, অস্কার আইজ্যাকের অভিনয় সবকিছু মিলিয়ে একেবারে জমে ক্ষীর। সো এই হচ্ছে স্টোরি অ্যান্ড আই হোপ আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সেটাও করে নেবেন। আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন বা আমার গেমিং চ্যানেলটায়, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।